রাসেল, তোমার কি হয়েছে? তোমার হাত দিয়ে রক্ত পড়ছে কেন? আমি তাড়াতাড়ি হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার হাত দিয়ে রক্ত পড়ছে। এটা কখন লাগছে আমি নিজেও বুঝতে পারি নাই। বাথরুমের আয়নায় দেখলাম আমার গালে আপুর থাপ্পড় দেওয়ার 5টা আঙ্গুল বসে আছে। কি হলো? কিছু বলছো না কেন? ওইটা তেমন কিছু না, সে আমারও লেগেছে। আমি ডেটল লাগিয়ে নেব। তোমাকে ডেটল লাগাতে হবে না। তুমি বাথরুমের দরজা খোলো, আমি দেখবো। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমার গায়ে কোনো কাপড় নেই। সমস্যা নেই, তুমি দরজা খোলো, আমি দেখবো। কি সমস্যা নাই, এখনো তো আমাদের বিয়ে হয়নি। দেখো এটা, এটা ভালো হবে না। কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি ভালো করেই জানি। তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে না। তুমি খুলবে কিনা বলো। আচ্ছা দেখিও, আগে তো আমি গোসল করে আসি, তারপর না হয় দেখো। তাড়াতাড়ি বের হও। আমি আবার শাওয়ারের নিচে বসে পড়লাম। প্রায় ঘন্টাখানেক গোসল করলাম। এর ভিতরে প্রায় 10 বার আমাকে বের হতে বলেছে ইরা, কিন্তু আমি না করে দিয়েছি। এখন কাপড় কে এনে দিবে? আমি বাথরুমের দরজা একটু খুলে ইরাকে ডাকলাম, কিন্তু ইরা আসছে না। ইরা! কি হয়েছে? এইভাবে কেউ ডাকে? সেটা আমি কিভাবে বলবো? আমি তো এইভাবেই ডাকি। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলে দিও, আমি ট্রাই করব এইভাবে না ডাকার জন্য। হয়েছে, আর রাগ করতে হবে না। বলো কেন ডাকলে? না মানে, আমার কাপড়গুলো যদি একটু এনে দাও। কেন? তোমার কি হাত পা কিছু নেই? অবশ্য আছে, কিন্তু ঘরে বউ থাকতে কেন আমি আনতে যাব? ও, বউ থাকতে কেন আমি আনতে যাবো? ঠং, বাঁচি না আর। যখন আমি কষ্ট পেয়েছিলাম তখন তুমি কোথায় গিয়েছিলে? সেটা অবশ্য তোমার কাছে প্রশ্নের উত্তর আছে। আমি আবার নতুন করে দিতে যাই না। যখন আমাকে কষ্ট দিয়েছো। এখন তাহলে তুমি গিয়ে কাপড়গুলো নিয়ে আসো। আরে আরে, কোথায় যাচ্ছো? আমার কথাটা তো শুনে যাও। হুম, বলো। আর আমি বিছানায় বসতে যাচ্ছি। তুমি যে এখানে আসবে তা আমাকে দেখতে হবে না? কেমন ফাজিল মেয়ে দেখলেন তো। মাইরি, তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? লজ্জা থাকলে তোমাকে বিয়ে করব কিভাবে? তাই তো লজ্জা এক সাইডে রেখে দিলাম। বাবু মশাই। তোমার ছোট বোনও কি তোমার মতো দুষ্টুমি করে নাকি? কেন কেন? তুমি আমার ছোট্ট বোনের কথা কেন জিজ্ঞেস করতেছো? তার মানে কি তুমি নাবিলার সাথে লাইন মারতেছো? আরে না না না, তোমার বোন মানে তো আমারও বোন। তাহলে তো কথা জিজ্ঞেস করতেই পারি, তাই না? হুম হুম, সব বুঝি। এখন এত কথা না বলে কাপড় নিতে আসো। বলছিলাম কি, আমার নিচে না একটা কাপড়ও নেই। যদি দয়া করে আমাকে কাপড়গুলো এনে দাও, তাহলে তোমার খুব ভালো হবে। আমার ভালো হবে তাই না? দাঁড়াও দেখাচ্ছি হনুমান। আমার কোন দিক দিয়ে ভালো হবে বলো তো? বিছানা থেকে উঠে বসলো। না না না, তোমার ভালো হবে না, আমার ভালো হবে। ডিয়ার ইরাবতী, তুমি যদি আমাকে কাপড়গুলো এনে দাও, তাহলে তোমাকে আমি চকলেট এনে দিব। মাই ডিয়ার ইরাবতীর হাজবেন্ড, চকলেট আনলে হবে না। যদি চকলেট বদল অন্য একটা জিনিস দাও তাহলে হবে। তবে ওটা পরেও কিছু শর্ত আছে। যদি শর্তগুলো পালন করতে পারো তাহলে অবশ্যই কাপড়গুলো এনে একেবারে পরিয়ে দিব। হায় আল্লাহ, কাপড়গুলো আনতেও নাকি শর্ত মানতে হবে? শালা তাদের গোষ্ঠী সবাইকে শর্ত দিয়ে হয়েছে নাকি? এই মাইয়া কি ডাক্তারি করার সময় কি ঘুষ খায় নাকি? এই, কি হলো? তুমি এত কি ভাবছো? না মানে, একটা কথা বলতাম আর কি। কি কথা? তাড়াতাড়ি বলো। আচ্ছা, তুমি কি ডাক্তারি করার সময় কি লোকজনের থেকে ঘুষ খাও নাকি? কি বললে তুমি? তোমার এত বড় সাহস! তুমি রাসেলের বউকে ঘুষখোরি বলছো? আমি এখন আমার হাজবেন্ডকে ডাকছি, তারপর বুঝতে পারবে তুমি। তোমার হাজবেন্ড কিভাবে আসবে? সে তো কাপড় ছাড়া বাথরুমে তার স্ত্রীর সাথে ঝগড়া করছে। ও হ্যাঁ, তাই তো বলো। আমার শর্তগুলো কি মানবে, নাকি আমি এইখানে বসে থাকবো? না না না, বলো তোমার শর্তগুলো কি? প্রথম শর্ত হলো, আমাকে এখন বের হয়ে প্রথমে বের হয়ে আমাকে কিস করতে হবে একটা। তারপরে সারা রাত জড়িয়ে ধরে ঘুমাতে হবে। কি? আমি পারবো না। কেন পারবে না? আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারবো না। প্লিজ এইগুলো ক্যান্সেল করো। না, হবে না। তাহলে তুমি আমাকে পরে দোষ দিতে পারবে না। সেটা হয় না, পরে দেখা যাবে। আচ্ছা, আমার কাপড়গুলো দিবে কি? অবশ্য দিব, তবে কাপড়গুলো আমি চেঞ্জ করে দিব। এই বলে এরা কাপড়গুলো নিয়ে আমার কাছে এসে দরজা ঠেলে ঢুকে পড়লো। এই কি করছো কি? আমার নিচে একটা তোয়ালে ছিল, না হলে আমার মানে জুতের 12টা বাজিয়ে ফেলতো। আমি যা করছি তা চুপচাপ দেখে যাও।
গেঞ্জিটা আমাকে পরিয়ে দিল, প্যান্টও পরিয়ে দিবে। এই না না না, প্লিজ এমন করো না, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। না বাবু, আমি থাকতে তোমার জীবন কেন শেষ হবে? ইরা আমার গাল টেনে বলল, আচ্ছা ভালো কথা, এখন একটু বের হও। না, আমি থাকি না, তুমি প্যান্টটা পরো। আমি ইরার হাত ধরে বের করে দিলাম। ইরা হাসতে হাসতে দরজার কাছ থেকে চলে গেছে। আমি প্যান্টটা পরে নিয়ে বের হলাম। দেখতে পেলাম ইরা বিছানায় বসে টিভি দেখছে। আমি গিয়ে মাথাটা মুছে নিলাম। তারপরে বেলকনিতে এসে দাঁড়িয়ে প্রাণপ্রিয় শহরটা দেখছি। রাতের বেলা শহরটা বেশ সুন্দর লাগে, চারপাশে লাইটিং করার মতো আলো ছড়ায়। হঠাৎ আমার কাঁধে কারো হাত দিল, বুঝতে পারলাম এটা ইরা। এই যে মহারাজ, এইভাবে কি ভাবছো? ইরা আমাকে একটা কফির মগ দিয়ে বলল, তেমন কিছু না, এই তো এই ব্যস্ত শহরটা আলোগুলো উপভোগ করতেছি। চলো ছাদে যাই। না, থাক, এইখানে বসে থাকি। তাহলে ভালো। তারপরে বেলকনিতে বসে বসে দুজনে গল্প করছি। আচ্ছা রাসেল, তোমার হাত থেকে রক্ত পড়ছিল কেন? কিছু না, সামান্য একটু ব্যথা পেয়েছি, এই আর কি। না, তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। তাহলে তোমার মুখে আঙুলের দাগ কেন? মিথ্যে বলবে না কিন্তু, তাহলে খবর আছে বলে দিলাম। তেমন কিছু না, আসার সময়। আবার মিথ্যে বলছো? তার মানে তুমি আমাকে এখনো আপন করতে পারো নাই। ইরা চেয়ার থেকে উঠে রুমে চলে আসলো। আমি কফির মগটা ওইখানে রেখে ইরা পিছু পিছু আসলাম। দেখতে পেলাম ইরা রুমে গিয়ে শুয়ে পড়লো। আমার উপস্থিত বুঝতে পেরে বাম দিকে মুখ করে শুয়ে পড়লো। আমি ডান সাইড থেকে ইরাকে জড়িয়ে ধরলাম। এই কি হলো বাবুনি, আমার উপর রাগ করে আছো? আচ্ছা বাবা, সত্যি কথা বলবো, এখন তো কথা বলো। এখনো অপর দিকে শুয়ে আছে। বুঝতে পেরেছি, তুমি কেন কথা বলছো না। আমি ইরা কপালে একটা পাপ্পি দিলাম। ইরা একটু কেঁপে উঠলো। এখন তো কথা বলো। আচ্ছা বলছি, কে থাপ্পড় দিয়েছে? আসলে শপিং করতে গিয়েছিলাম এমন সময়। তারপরে সব ঘটনাগুলো ইরাকে খুলে বললাম। ইরা তারপরে আমার দিকে ফিরে বলল, ফারহানা তোমাকে একেবারের জন্যও বিশ্বাস করলো না? এটা কেমন বোন যে নিজের ভাইকেও বিশ্বাস করে না? বাদ দাও তো, চলো খাবার খাবো। চলো। তারপরে ইরার সাথে ডিনার করলাম। ডিনার শেষে দুজনে অনেক গল্প করলাম। তারপরে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে বাসায় কলিং বেল বেজে উঠলো। ইরা দরজা খুলতে অবাক হয়ে গেছে। আরে ফারহানা, তুমি এইখানে? কেন আসতে পারবি না? না তা না, কিন্তু এই সাত সকালে এইখানে কি করছো? রাসেলের কাছে আসলাম। সে কোথায়? রাসেল তো ঘুমাচ্ছে। ও আচ্ছা, ইরাপু, তোমার সাথে ওই দিন কি হয়েছিল? কোন দিন ফারহানা? তোমাকে রাসেল ভিজা অবস্থায় কোথায় থেকে আসছে আর তোমার সাথে কি করেছে? আর আমি আপনাকে তুমি করে বলছি, তুমি কিছু মনে করো না তো? না, আমি কিছু মনে করি নেই। আর তুমিও ওই দিনের কথা বলছো? তারপর এরা আপুকে সবকিছু খুলে বলল। আপু কথাগুলো শুনে মাথা ব্যথা করছে। এটা আমি কি করলাম? নিজের ভাইকে বিশ্বাস করতে পারলাম না। অনেক বড় ভুল করে ফেলেছি আমরা। আমাদেরকে রাসেল ক্ষমা করবে? আপুর কথাগুলো ভাবছে। এই ফারহানা, কি হলো? এইভাবে কি ভাবছো? এরা আপুকে ধাক্কা দিয়ে বলল, ও হ্যাঁ, কিছু না। তার মানে ওই দিন আমার অনেক তাকে ভুল বুঝেছি। আচ্ছা, রাসেলকে একটু ডেকে দাও তো। তুমি তো যেতে পারো তাকে ডাকার জন্য। আমি রান্না করতে যাচ্ছি, তুমি ডাকো। আর হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট করে যাবে কিন্তু। আচ্ছা, দেখছি। তারপর এরা কিচেনে চলে গেছে আর আপু আমার দিকে আসছে। রুমে এসে দেখতে পেল আমি ঘুমিয়ে আছি। আপু আমার কাছে এসে গায়ে হাত দিয়ে ডাকলো, এই রাসেল, ওঠো না। ধ্যাত, আর একটু ঘুমাই তো, পরে কথা হবে তোমার সাথে। এই, আমি ইরা না, তোর আপু বলছি। এই সাত সকাল ফান করার মুড নেই, ডিস্টার্ব করো না তো। ঘুমে করে কথাগুলো বলে যাচ্ছি। আমি ওইদিকে মুখ করে শুয়ে পড়লাম। এই, তুমি উঠবি নাকি আমি পানি নিয়ে আসবো? এই, পানি নিয়ে আসবো নাকি? হ্যাঁ, আপু বাসায়ও শান্তি মতো ঘুমাতে দেয় না, তা ভালো কথা, কিন্তু শালা স্বপ্নেও শান্তি মতো ঘুমাতে দেয় না। কেমনি কি করি নিজেও জানি না। কি এমন দোষ করেছি আল্লাহ, আমার ঘুমটা এইভাবে কেড়ে নিয়েছো। কথাগুলো বলতে বলতে চোখ ডলে বিছানার উপরে বসে পড়লাম। এই কি হয়েছে, আরাম করে কি ঘুমাতেও দিবে না নাকি? চোখ খুলে তো আমি অবাক। আপু তুমি এখানে? ও সরি, আপু ডাকার জন্য। আপুর হাসি মুখটা কালো হয়ে গেছে। কিন্তু আপু তো কালকে স্যাগা খাইছে, তাহলে আজকে এখানে কি করছে? আচ্ছা একটা কথা বলবেন কি, আপনি এখানে কেন আসলেন? কেন, আমি কি এইখানে আসতে পারি না? আসলে তা না, কথাটা হচ্ছে আপনার তো এখানে কেউ নেই,
তাহলে হঠাৎ এইখানে কেন জানতে পারি? রাসেল প্লিজ আমাকে ক্ষমা করে দে। দেখতে পেলাম আপু কথাটা বলে কান্না করে দিল। এখন যদি আপুকে কিছু বলি তাহলে আপু কষ্ট পাবে। কালকেও একটা শখ খেয়েছে, আজকে যদি আমি কিছু বলি তাহলে আপু কষ্টগুলো আর সহ্য করতে পারবে না, তাহলে কিছু একটা করে ফেলবে, তা আমি ভালো করে জানি। এই কি হলো, এত কি ভাবছিস? আপু আমার সামান্য ধাক্কা দিয়ে বলল, না কিছু না। আমি চুপ করে তাকালাম। কি হলো, চুপ করে আছিস কেন? প্লিজ আমাকে ক্ষমা করে দে। দেখ ওইসব আমি ভুল বুঝে তোকে কথাগুলো বলেছি। আসলে সেই দিন আম্মুর কথা শুনে মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি জানতাম ইরা তোমাকে ভালোবাসে, তাহলে তুই এইসব কেন করলি? তাই ভেবে তোকে বাসা থেকে বের করে দিয়েছি। দেখ রাসেল, আমাকে ক্ষমা করে দে। আপু কাঁদতে কাঁদতে আমাকে বলল, আরে এত কান্না করার কি আছে, মাই ডিয়ার বিগ সিস্টার। আরে ফুল তো মানুষ করে, তাহলে ক্ষমা তো মানুষকে করতে হয়, তাই না? আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপরে আমি ওয়াশরুমে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বের হলাম। পেটটা দেখলাম ভালো করে সাজানো, তার মানে আপু ঠিক করে দিয়েছে। আমি রুম থেকে বের হয়ে কিচেনে আসলাম। কিচেনে ঢুকে দেখলাম আপরিরা রান্না করছে। আর কতক্ষণ লাগবে? আমার প্রশ্ন শুনে সবাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। আমি পিছনে ফিরে দেখলাম পিছনে তো কেউ নেই, তার মানে এইরা আমাকে নিয়ে মজা নিচ্ছে, আমিও নিচ্ছি। এইখানে কি ভূত আসছে নাকি? জি না, ভূতের আব্বু আসছে যে। আমার জানা মতো তো এখানে ভূতের আবু আসে নাই। আমি মুখে হাত দিয়ে উপরের দিকে মুখ করে ভাবছি, তার মানে এরা আমাকে ভূতের আবু ভাবছে। পাগল হয়ে গেছো তোমরা দুজন, আমি কোনো ভূতের আবু না। তাছাড়া আমার জানা মতে তোমরা পেতনির আব্বু। কি, আমরা পেতনির আম্মু, তাই না? আপু এবং ইরা রেগে কিচেন থেকে হাত আনিয়ে আমার দিকে আসে। রাসেল, এইখানের আবহাওয়া ভালো না, ঝড় আসার আগে কেটে পড়। দিলাম এক বদর। কি আর আমাকে পায়। রুমে এসে বইটা নিয়ে একটু আর্ট করলাম। কিছুক্ষণ পরে নিচ থেকে ডাক পড়লো, হাজার হলেও বউ রাখছে, তাই যেতে হবে। আমার কেমন কপাল দেখছেন, বিয়ে না করার আগে বউয়ের আদর পাচ্ছি, একদম লাকি। নিচে এসে দেখলাম আপুরিরা খাবার টেবিলে বসে পড়লো। আমি গিয়ে আপুর পাশে বসলাম। বউয়ের পাশে বসলে আপু কিছু একটা ভাববে, আর চোখে দেখলাম এরা রাগে ফুলছে। বেশ ভালো লাগছে। এই তুই আমার পাশে বসলি কেন? কেন, তোমার পাশে কি সাপ রাখছো নাকি যে আমাকে ছোবল মারবে? বেশি কথা বলিস, ইরার পাশে গিয়ে বস। আরে বাবা, খাবার খাওয়ার সময় ডিস্টার্ব করিস। আমি উঠে ইরার পাশে গিয়ে বসলাম। ইরা নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আমি কয়েকবার তাকিয়ে দেখলাম সে আমার দিকে তাকাচ্ছেই না। আমি একটা লাথি দিলাম ইরাকে, ইরা তবুও তাকাচ্ছে না। কেমনটা লাগে বলেন তো? এই খাবার খাইয়ে দিবে কিনা বলো। আমি ইরা কানে ফিসফিস করে বললাম, ইরা কোনো রেসপন্স নেই। এবার মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে তার কানের লতিতে একটা কামড় দিলাম। এইবার মজা বুঝো। আউ! কি হলো ইরা? ইরা আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রেখে বলল, না কিছু না। আবার নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আমি এবার কিছু না বলে চুপচাপ চেয়ারে বসে থাকলাম। এই রাসেল, খাবার খাচ্ছিস না কেন? খেতে মন চাচ্ছে না। আমি চেয়ার থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পরে আপু আমার কাছে আসলো। চল রাসেল, বাসায় চলে যাই। না, ওইখানে আমার যাওয়ার কোনো অধিকার নেই। তুমি চলে যাও, আমি অন্য কোনো একদিন যাব। তারপরে আপুকে নিয়ে রাস্তায় এসে একটা রিক্সায় উঠিয়ে দিলাম। হেই মামা, তুই এইখানে কি করছিস? কিছু না মামা, রানার বাসায় আসলাম। আর তুই কোথায় যাচ্ছিস? আমি একটা কাজে আসলাম, আর যাই হোক তোর সাথে পরে কথা বলবো, আমি যাই। তারপর ইসমাইল চলে গেছে, আমিও বাসায় চলে আসলাম। শালা রানাকে কালকে হতে আজকে পর্যন্ত দেখতে পেলাম না। শালার আবার কোনো কিছু হয় নাই তো। রুমে ঢুকে বেডে এসে ফোনটা নিয়ে রানাকে কল দিলাম। 2বার রিং হওয়ার পরে ফোন ধরলো। হ্যালো রানা, তুই কোথায়? এই বেটা, এই সাত সকালে ডিস্টার্ব করছিস কেন? আমি ঘুমাচ্ছি, পরে ফোন দিন। এই বলে রানা ফোনটা কেটে দিল। শালা একবারও আমাকে ফোন দিতে পারলো না। আমি ফিরতে আমার চোখ পড়লো দরজার কাছে। আমি তো চোখ পড়তে অবাক, আমি ফুল দেখছি না তো।